ডিসিপি হিসাবে সবচেয়ে কঠিন ডিসিশন কোনটা ছিল? মহিলা মত্ত অবস্থায় যা খুশি করছে, তখন রাত্রি 1:30 বাজে। পুলিশের গাড়িতে ছিল, আই ওয়াজ রিটার্নিং হোম। সেদিন রাত্রিরে 12:30 একটা এরকম রাত, তো ছেলেটাকে পেয়ে গেলাম ব্ল্যাঙ্ক রেঞ্জে আমার কপালে ওর রিভলভারটা ধরেছে। ওরা হেলিকপ্টারে করে এসে রাত্রিরে নাবে হাজারিবাগে, মুসলিম অঞ্চলে ওরা ভাড়া নিয়েছিল। সেও ভাড়া নেওয়ার কায়দাটাও খুব সুন্দর। আমাদের লালবাজারে খবর আসলো রাত্রিরে এনকাউন্টার করা হয়েছে। পুলিশ সিস্টেমের সবচেয়ে বড় মিথ কোনটা, যেটা সাধারণ মানুষ ভুল ভাবে? সাংঘাতিক ভুল বোঝে যে পুলিশ হচ্ছে যে ঘুষ খেয়ে খেয়ে দেশটার 12টা বাজিয়ে দিল। রিসেন্টলি যে মুর্শিদাবাদের ঘটনাটা ঘটল, সেখানেও একটি বিতর্ক সৃষ্টি হয় পুলিশের বিরুদ্ধে। একটা বিচ্ছিন্ন ঘটনায় যে ইনসেনসিটিভ পুলিশিংটা হয়েছে সেদিনকে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ড্রাগের সাথে এবং হোমিসাইড, যেটা বলে খুন, কলকাতা পুলিশ কোনো ধরনের কম্প্রোমাইজ করে না। আমরাই সকাল থেকে সারা রাত পর্যন্ত শহরের চোখ কান হয়ে আমরাই থাকি। পলিটিক্যাল প্রেশার পুলিশকে দুর্বল করে? পলিটিক্যাল প্রেশার পুলিশকে তো একটু দুর্বল করেই। জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছে, পুলিশ এর ক্ষেত্রে পানিশমেন্ট কি সফট হয়? পুলিশ নিয়ে আমাদের সবারই একটা ধারণা আছে, কিন্তু সিস্টেমটা ভেতর থেকে ঠিক কেমন, আজ সেই গল্পই শুনবো এক্স ডেপুটি কমিশনার অফ পুলিশ মিস্টার বুদ্ধদেব মুখার্জির মুখে। এক্স ডিসিপি মিস্টার বুদ্ধদেব মুখার্জি, কেমন আছেন স্যার? খুব ভালো লাগছে যে আপনি সময় দিয়ে আমাদের স্টুডিওতে এসেছেন আজকে। আমরা তো পুলিশ মানেই জানি ইউনিফর্ম অ্যাকশনের মধ্যে দিয়ে। ডিসিপি হিসাবে আপনার সিদ্ধান্ত বহু মানুষের জীবনে প্রভাব ফেলেছে। সবচেয়ে কঠিন ডিসিশন কোনটা ছিল, যেটা আজও মনে পড়লে একটু থমকে যান? অবশ্যই স্পটে দাঁড়িয়ে অনেক সময় ডিসিশন নিতে হয়। আমার দুটো ঘটনা খুব মনে আছে। একটা হচ্ছে, আমি যখন ভবানীপুর থানার ওসি, তখন খুব মানে তথাকথিত প্রভাবশালী, আমি এরকম করে বলি না, আমি বামপন্থী মানুষ, যে ওই লোকটা বড় লোক মানে প্রভাবশালী, ওই লোকটা খুব গুরুত্বপূর্ণ, এরকম করে আমি ভাবি না। আমি নাম করব না। তাদের বাড়িতে একটা ঝামেলা হচ্ছিল, মানে ওই ঝামেলাগুলো কি বলে, দাম্পত্য কলহ টাইপের আর কি। তাতে দুজন ছেলে এবং ছেলে এবং মেয়েটির সাথে সাথে দুটো পরিবারও জড়িয়ে পড়ে, দুটো পরিবারও জড়িয়ে যায়, এবং তাদের অনেক টাকা পয়সা, অনেক কিছু। তো এই কমপ্লেন, সেই কমপ্লেন, ও কমপ্লেন করে, এই কমপ্লেন করে, পুলিশের এগেনস্টে কমপ্লেন করে, দুনিয়া ভোর কমপ্লেন করে। করতে করতে একটা সময় 125 সিআরপিসি বলে একটা বস্তু আছে, সেটাকে আমরা অনুধাবন আমরা করি না। তাদের ঘরে, যে ঘরটা নিয়ে ডিসপুট, সেখানে আমরা চাবি দিয়ে দিই। আমি চাবি দিয়ে দিই। কোনো সাব ইন্সপেক্টর চাবি দিতে চাইছিল না, তো আমি একজন সাব ইন্সপেক্টরকে বলে আমি নিজের দায়িত্বে বলেছি, চলো চাবি দিয়ে দিই, নইলে এই ঝামেলা শেষ হবে না, তো এটা বন্ধ করা দরকার। তো তখন সেই চাবি দেওয়ার ডিসিশনটা, এটা আমার কাছে খুব শক্ত মনে হয়েছিল, যে দেবো কি দেবো না। তারপরেও মানে ফল আউটটা কি, তার কনসিকুয়েন্সেস কি, এবং সত্যিই আমাকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল। কিন্তু আমাকে কলকাতা হাইকোর্টে ওরা নিয়ে গেছিল চাবি দেওয়ার বিরুদ্ধে। তখন কিন্তু দুজনেই চাবি দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে নিয়ে গেছিল আমাকে। কিন্তু সেখানে আমি জাস্টিসেরও নাম বলবো না, তিনি আমাকে আইনগতভাবে সমর্থন করেননি। সমর্থন করেছেন খুব জোরালো ভাবে, যে কাজটা কিন্তু ঠিক করেছে। আমি তো মনে করছিলাম যে ওসি রেগে টেগে হাজব্যান্ড এবং ওয়াইফ দুটোকেই ঘরে ঢুকিয়ে বন্ধ করে দিলে আমার মনে হচ্ছে ভালো ছিল, কিন্তু কাজটা ভালো করে। ওরা যেরকম ভেবেছিল যে আমাকে তিরস্কৃত করা হবে, ভৎসিত করা হবে হাইকোর্টে দাঁড়িয়ে, জাজ সাহেব সেরকম কিছুই করলেন না। ডিভিশন বেঞ্চে গেল, ডিভিশন বেঞ্চে গিয়ে সেদিনও ভৎসিত আমি হলাম না, কিন্তু একজন সিনিয়র লয়ারকে রিসিভার করে সেখানে পাঠানো হলো, যে ঘর খুলে তুমি ইয়ে করো, ইনভেন্টরি করো। ইনভেন্টরি মানে যা যা আছে সেগুলো সব নিয়ে তোমার কাছে রাখো এবং হাইকোর্টকে রিপোর্ট দাও। তো ওই ঘরটার থেকে আমারও ধারণা ছিল না, এত মানে প্রায় 1.5 কোটি টাকার বহু পুরনো জুয়েলারি, বহু পুরনো সব জিনিসপত্র, মানে যেগুলো মুভেবল প্রপার্টি বলে, সেগুলো উনি ওইখান থেকে সিজ করেছে। মানে ইনভেন্টরি লিস্ট করে
উনি ওগুলো মানে নিজের দখলে নিয়েছিলেন। বিস্ফোরক সম্পত্তির ভর্তি, সেখানে দুটো পরিবার ডেলি চিৎকার করছে, কেউ যদি ওখানে ঢুকে যেতে পারতো, সেখান থেকে কিছু যদি দুখাবলাও জিনিস নিয়ে চলে আসতে পারতো, তাহলে তো একটা মুশকিল হয়ে যেত না। তো দ্যাট ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড। কিন্তু সেই সময় চাবিটা দেবার সময় আমার খুব চিন্তা করতে হয়েছিল এবং মনে করেছিলাম কেউ সাহায্য করবে, এটা আমি আশা করিনি। সবাই শুনেছে, ভালো বলেছে, কিন্তু আইনত তো কাজটা ঠিক হয়নি। আমি যখন বালিগঞ্জ থানায় রইলাম, তখন বালিগঞ্জের এই যে ধাবাটা আছেন আজাদ হিন্দ ধাবার, ওখানটা মহিলা, সে প্রচন্ড মত্ত অবস্থায় আহ, সেখানে যা খুশি করছে। তখন রাত্রি 1:30 বাজে। যা খুশি করছে, লোককে মারছে, ধরছে, নিজেকে অবিন্যস্ত করেছে। কোনো পুরুষ মানুষ হলো ঠিক না, মহিলারও ঠিক না, কারোরই ওটা ঠিক না গভীর রাত্রে। কিন্তু ওই রাত্রেবেলায় কোনো মহিলাকে ধরা যাবে না, কার্পেট বম্বিং হয়ে যায়। মানে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ আছে, রাত্রেবেলায় এই কাজগুলো পুলিশের করা উচিত না, কোনো মহিলাকে ধরা উচিত না, কোনো পুরুষ মানুষকেও ধরার দরকার নেই, রাত্রে কারোকেই ধরার দরকার নেই। খুব সাংঘাতিক অপরাধ যদি না করে, ততক্ষণ পর্যন্ত কি করা যায়। আমি তখন খুব চিন্তা ভাবনা করি, চিন্তা করে দেখলাম যে তো যা হবে হবে, ধরে বন্ধ করো আগে মেয়েটাকে। আমি আমার গাড়ি, পুলিশের গাড়ি তো ছিল, আমি আই ওয়াজ রিটার্নিং হোম, আমি থানা থেকে বাড়িতে হচ্ছে, তখনই এই কেলেঙ্কারিটা দেখি। তো আমি কেউ ধরবে না, পুলিশ তো চিন্তা ভাবনা করছে সবাই, মানে ওসি, ওসিকেই ধরি। তা আমি মেয়েটাকে ধরে নিয়ে আমি গাড়িতে তুলে দিলাম যথারীতি। আমি তো জানি তো এটা এটা হবেই। যথারীতি ওই মহিলা আবার আমাকে একটা কোর্টে গিয়ে, হাইকোর্টে গিয়ে আমাকে হাজির করালো। তোমার কাজে সততা থাকে এবং তোমার কাজের মধ্যে দিয়ে এটা প্রকাশিত হয় যে তুমি একটা ঠিক কাজ করার জন্য কিছু করেছো, সেখানে 2-4টে ভুল, যারা তারও উপরে আমাদের দেখভাল করার জন্য যারা বসে থাকে, তারা সেই 2-4টে ভুলকে ধর্তব্যের মধ্যে রাখেন না, কাজটাকেই লক্ষ্য করে। আপনার এত বছরের চাকরি জীবনে আপনি তো প্রচুর কেস হ্যান্ডেল করেছেন। দুটো রোমাঞ্চকর কেস যদি আমাদেরকে শোনান, মানে আমাদের দর্শকদের। আমেরিকান সেন্টারের সামনে জওয়াহরলাল নেহরু রোডে যে উগ্রপন্থী হামলাটা হলো, দ্যাট ইজ দ্য ফার্স্ট উগ্রপন্থী হামলা এবং মানে সন্ত্রাসবাদী হামলা কলকাতায়। তো সেটা যখন হলো, তার তদন্তে সে তো সারা ভারতবর্ষ ঘুরতে টুরতে হলো। আমরা হাজারিবাগে গেলাম। হাজারিবাগে কেন গেলাম? হাজারিবাগে সূত্রটা কি, তো হাজারিবাগে একদিন রাত্রিরে মানে হঠাৎ করে আমরা লালবাজারে খবর আসলো। লালবাজারে তখন ডিসিডিডি ছিলেন সৌমেন মিত্র, আর আমাদের কমিশনার ছিলেন সুজয় চক্রবর্তী মহাশয়। তো আমাদের লালবাজারে খবর আসলো যে দুজনকে রাত্রিরে এনকাউন্টার করা হয়েছে, দুজন লোক, এবং তারা এই আমেরিকান সেন্টারের ঘটনাটায় তারা ছিল, অ্যাক্টিভলি তারা ছিল। সেটা দিল্লির এসটিএফ খবর পায়, ওরা হেলিকপ্টারে করে এসে রাত্রিরে নাবে হাজারিবাগে, এবং ওইখানে একটা জায়গায়, একটা মুসলিম অঞ্চলে ওরা ভাড়া নিয়েছিল। সেও ভাড়া নেওয়ার কায়দাটা খুব সুন্দর। পাশে একজন বিহারের পিএসসির অফিসার, সেই অফিসার সেও মুসলিম, এবং যাদের কাছ থেকে ভাড়া নিয়েছে তারাও খুব নিরীহ মুসলিম, একজন বিধবা একটা মেয়ে, দুটো ছেলে থাকতো যারা এনকাউন্টার্ড হয়েছে, যারা যারা মারা গেছে, তারা দুজনে খুব পাঁচ বক্তি নামাজ, খুব ধর্ম আচরণ করত। এবং যে মেয়েটা, অন্য একটা মেয়ে যারা অ্যারেঞ্জার ছিল, যারা ঘরটা করে দিয়েছে, যে মেয়েটাকে বিয়ে করেছিল, ওটা রাঁচিতে একটা কলেজ আছে খুব বিখ্যাত, কলম্বাস কি কি কলেজটা, আমি নামটা ভুলে যাচ্ছি। তো ওই কলেজে পড়াশুনো করে মেয়ে, মুসলিম মেয়ে, কিন্তু ওই কলেজে পড়াশুনো, খুব মানে প্রোগ্রেসিভ মহিলা। সে যে এই নমাজ টমাজ পড়তো না, হ্যান করতো না, ত্যান করতো না, তার জন্য সি ওয়াজ রিভিউড লাইক এনিথিং বাই দোস। তো ও এরকম করতে করতে খবরাখবর পাওয়াতে ওখানে যখন দিল্লি পুলিশ ওখানে আসলো, ওদের কাছ থেকে AK-47 পাওয়া গেল, ওদেরকে ওখানে রাত্রেবেলায় ওরা মেরেও দিল দিল্লি পুলিশ। তো সেই এনকাউন্টারের খবরে আমরা ওখানে গেলাম। এসআইটি করে তো তদন্ত হচ্ছিল, তাতে অনিল কর এবং সুজিত মিত্র বলে দুজন সিনিয়র ইন্সপেক্টর ছিলেন। আমরা খুঁজছি বাড়ির চুক্তিটা, মানে ভাড়া যে নিয়েছে, তখনও পর্যন্ত কিন্তু ওই দুজনই মারা গেছে, আর কিন্তু কেসটা তখনও ওপেন হচ্ছে না। এইবারে তারা ওইখান থেকে যখন চুক্তি করছে, মানে ঘরটা নেবার সময় একটা এগ্রিমেন্ট হচ্ছে, তো এগ্রিমেন্টে দেখতে দেখতে এগ্রিমেন্ট পড়তে পড়তে সুজিত মিত্র এগ্রিমেন্টের যে এর সাথে এর হয়েছে, তো এই লোকটাকে, যারা মারা গেছে তারাটা, এই লোকটা
হচ্ছে কলকাতার জামিলউদ্দিন নাসির, কলকাতায় তার অমুক জায়গায় তপসিয়ায় এই বাড়ি, ওই জায়গাটা নাসির ঠিকঠাক করে দিয়ে দিয়েছে। এইবারে ওইখান থেকে আমরা, হ্যাঁ, সাথে সাথে আজকে যে মানে পীযূষ পান্ডে সাহেব যিনি ডিজি, উনি তখন ডিসি স্পেশাল, এই পীযূষ পান্ডে স্যারকে সবাই ফোন করে জানালেন এক্ষুনি অত নাম্বার তপসিয়া রোডের ওই জায়গাটা দেখো তো, ওখানে জামিলউদ্দিন নাসির বলে কোনো ছেলে আছে কিনা। দে রাস্ট এইখান থেকে আমাদের পীযূষ পান্ডে সাহেব সমস্ত ডিডিতে যে লোকজন তাদেরকে গেল, সেখান থেকে এভরিথিং তা কেসটা ওপেন হয়ে গেল। তারপর জামিলউদ্দিন নাসির গল্পটাকে টোটাল গল্প ও তো বললেই মানে ঘটনাটা বললো, শুধু ডিডিকে বললো না, সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন এজেন্সি, তারা যে কোনো, এই যে বলে না ও মিথ্যে বলছে, ও এখানে এটাকে ধরে দেখিয়ে দিয়েছে, অমুক করে দিয়েছে, এরম নয়। যখন একটা বড় ক্রিমিনাল ইন্টারন্যাশনাল লিঙ্কের যখন কেউ কিছু ধরা পড়ে, একটা মডিউলের কোনো লোক যখন ধরা পড়ে, তখন ভারতবর্ষের সমস্ত এজেন্সি, সমস্ত জায়গা যাদের ইন্টারেস্ট আছে, যারা কেস স্টাডি করে, যারা তৈরি করে তথ্য, তারা সবাই আসে, দেখে যে আদতে এরকম করে এরকম একটা ধারণা মানুষ করে দেয়। তো ওই দুটো লোককে ধরে ওইটাকে দেখিয়ে দিচ্ছে, এরকম দুটো লোককে ধরে দেখিয়ে দেওয়া ফেঁকিয়ে দেওয়া, এই যে এই জিনিসগুলো কোথা থেকে আসে। হয়তো কিছু কিছু ঘটনায় হয়েছে পুলিশের, নইলে মানুষের এই ধারণাটাই বা হবে কি করে। কিন্তু অনেক সময় এটা হয় না, অনেক ক্রস চেক হয়। আমি একটা অমুক কেসের জন্য একটা লোককে ধরে নিলাম, আমার ডিসি পর্যন্তকে হয়তো বোঝাতে পারলাম, একটা ওসি বোঝালো যে এটাকে এই করতে হবে, কমিশনার অফ পুলিশ বুঝবেন কেন? কমিশনার অফ পুলিশ আমার বাবা নাকি? আমার এইটা খুব জানতে ইচ্ছা করছে, হয়তো দর্শকরা অনেকেই জানেন যে আপনি পদ্য লেখেন এবং আপনি বই লেখেন, এবং সেটা এবারে 2026-এর বই মেলায়ও রয়েছে। এই নামটির পেছনে, এই ছদ্ম নামটির পেছনে কারণটা কি? ছদ্মনাম এখন আর সাধারণত কেউ বলে না, মানে ছদ্মনাম মানে যারা সেই ইংরেজ আমলে খুঁজে বেড়াচ্ছে, তুমি একটা ছদ্মনাম নিয়ে ঘুরছো, এরকম নয়, বা এমন কিছু দেশ বিরোধী লেখা লিখছো যে তোমাকে ধরার জন্য ধরে নেবে, সেরকমও নয়। তবে এমনি তো একটা ব্যাপার ছিল, দেখো পুলিশে চাকরি করতে করতে লিখতে গেলে কিছু ফর্মাল পারমিশনের প্রয়োজন তো থাকেই। এখন এবারে কবিতা লিখতে লিখতে তোমাকে যদি পারমিশন, তারপরে অমুকের জায়গাতে গিয়ে এত কিছু একটা করতে হয়, তো কবিতা স্পিরিটেরই বিরোধী, তাই না? হ্যাঁ, দেখ কবিতা লিখবো তার জন্য পারমিশন, যেন মনে হচ্ছে যেন ফুটবল খেলার কোচিং নিচ্ছে, এরকম একটা। তো সেসবের মধ্যে না গিয়ে মনে হলো যে ঠিক আছে, যদি এসব কিছু থাকে ঝঞ্ঝাট, এসব হওয়ার কিছুই নেই। এই যে লিখতাম বলে আমার উপরে এবং যারা যারা পুলিশে লিখতো, তাদেরকে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে কমিশনার অফ পুলিশ হিসেবে রাজীব কুমার, বা সোমেন মিত্র সাহেব, বা সুপিরিয়র অফিসার হিসেবে লালবাজারের সুপ্রতিম সরকার, এবং আরো অনেকে, তারা কিন্তু যথেষ্ট মানে সুযোগ দেওয়ার চেষ্টা করা, মোটিভেট করা, এবং এটা যে একটা ভালো দিক সে বিষয়ে মানে সবসময় একটা ডিস্টিংগুইশড মনোযোগ দেওয়া, এই সমস্ত ব্যাপারটাই ওনারা করেছেন, এ বিষয়ে সন্দেহ নেই। রাজীব কুমারের কথা যে আপনি বলেন, আপনি তো দীর্ঘদিন ওনার সান্নিধ্যে ওনার সাথে কাজ করেছেন, মানে তো এখন তো ওনাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে, আপনার ওপিনিয়নটা যদি না, প্রথম কথা বলি যে রাজীব কুমার সাহেবের সাথে আমি কলকাতা পুলিশে উনি দীর্ঘদিন কাজ করেছেন, এবং পৃথিবীতে দক্ষ, শক্তিশালী এবং অ্যাভাব দি অ্যাভারেজ মানুষজন সম্বন্ধে ভালো কথার চাইতে খারাপ কথাই বেশি হচ্ছে, যে বিশেষ করে আমাদের দেশে রাজীব কুমার ওয়ান অফ দি দক্ষতম অফিসার্স অফ নট অনলি আমাদের বেঙ্গল বাট অফ ইন্ডিয়া। এবং রাজীব কুমারের সাহেব অন্তত পুলিশ দের সম্বন্ধে, পুলিশ পরিবারগুলির সম্বন্ধে, পুলিশ কমিউনিটি সম্বন্ধে ওনার যে ধারণা, ওনার যে শ্রদ্ধা, এবং ওনার যে ভালোবাসা, এবং ওনার যে ইন্টিগ্রিটি, এটা আমরা খুব প্রত্যক্ষ করেছি। যে 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 ঘটনাগুলো সব বলছে মানুষজন, সেগুলো ওনার জীবনে ঘটে, যেগুলো তো আমরা দেখেছি। হ্যাঁ, তো সেগুলো নিয়ে উনি যে প্রচন্ড বীতশ্রদ্ধ এবং যথেষ্ট মানে ভার অবনত হয়ে পড়েছেন, সেটা উনি আমাদেরকে কখনো কখনো বলেওছেন, খুব ওপেন ফোরামে বলেছেন যে আমার উপরে যা যা হচ্ছে, তার জন্য পুলিশের সম্বন্ধে ইমেজটা পশ্চিমবাংলা বা কলকাতায় যেরম দাঁড়াচ্ছে,
তাতে করে তোমাদের পরিবার, তোমরা যারা পুলিশে কাজ করো, তাদের পরিবাররা তোমাদের সম্বন্ধে যেরকম করে হয়তো খারাপ করে ভাবছে, সবটার জন্য আমার নিজেকে কখনো কখনো দায়ী মনে হয়। হ্যাঁ, তো কলকাতা পুলিশ থেকে যখন উনি চলে যাচ্ছেন, কমিশনার থেকে যখন বেঙ্গলে যাচ্ছেন, তখন এই কথা লাস্ট ক্রাইম মিটে বলেছিলেন, আমার খুব মনে আছে, অ্যান্ড আই ওয়াজ টাচড। রিসেন্টলি যে মুর্শিদাবাদের ঘটনাটা ঘটলো, যেখানে একটি সাংবাদিককে হেনস্থা হতে হয়, সেখানেও একটি বিতর্ক সৃষ্টি হয় পুলিশের বিরুদ্ধে। আপনার কি মনে হয় প্রশাসনের এটা কি পুলিশ সিংটাকে চেঞ্জ করা উচিত, না এটা সাময়িকভাবে কোনো একটি ভুল? একটা বিচ্ছিন্ন ঘটনায় যে ইনসেনসিটিভ পুলিশিংটা হয়েছে সেদিনকে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মহিলাই হোক পুরুষই হোক, কোনো একজন লোক, বিশেষ করে প্রেস কেন, যে কোনো ভাবে পুলিশ, আমি দাঁড়িয়ে আছি তো পুলিশ আমার কাছে সাহায্যের জন্য এসছে। আমি নট দ্যাট আমি আউট নাম্বার, পুলিশ তো অনেক আছে। আমার যা মনে হলো টিভিতে দেখে যে পুলিশ তো অনেকই আছে, আউট নাম্বারও ছিলাম না। একটা কেউ এসে আমার কাছে প্রার্থনা করছে, সাহায্য প্রার্থনা করছে, এবং উল্টো দিকে যারা যেরকমই থাক, যে কোনো ইস্যুতে থাক, ধরা যাক যে একদম খুব মানে ভারতবর্ষের শ্রেষ্ঠতম কোনো ইস্যুতে কিছু মানুষ ক্ষুব্ধ, কিন্তু আমার বিশ্বাস এবং সবারই বিশ্বাস করতে এটা ইচ্ছে যায় যে ওই দিনকে ওই পুলিশ অফিসাররা ঠিক কোন মানসিকতা থেকে ভয় পেয়ে গেল, এটা আরো অ্যাগ্রিভেট করতে পারে সিচুয়েশন, বা কিছু হতে পারে যাই, যে কোনো কথাই ভেবেছে, ওই কথাগুলোর কোনো মানে হয় না। যদি যা কিছু ভেবে যদি করে, তাহলে সে কোনো ভাবনার কোনো যুক্তি নেই, এবং যদি কোনো কিছুই না ভেবে করে, তাহলে এটা চূড়ান্ত অপদার্থতা ছাড়া আর কিছু না। জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি, পুলিশ এর ক্ষেত্রে পানিশমেন্ট কি সফট হয়? না, সফট হয় না। সাক্ষী সাবুত এনকোয়ারি যখন হবে, ইনভেস্টিগেশনের মতোই হবে, এবং তাতে দোষী সাব্যস্ত হলে অনেক সময় ডিসচার্জ পর্যন্ত হয়েছে। আপনি এখন লেখালেখিতে মন দিয়েছেন। আমি যদি আবার একটু পরিবারের দিকে ফিরে যাই, আপনি যে এত বছর এই নানান রকম মিশনে গেছেন, বিপজ্জনক জায়গায় গেছেন, আপনার পরিবারের থেকে সাপোর্ট কিরকম ছিল প্রথম থেকে? আমার নিজস্ব পরিবার হয়, মানে আমার আমার পরিবার, সেখানে তো আমার বাবাই পুলিশে চাকরি করতেন। তো পুলিশি আবহাওয়া আমরা দেখেছি। তো আমাদের কাছে খুব একটা পিকুলিয়ার, মানে খুব একটা সাংঘাতিক কিছু ছিল না। তবে ঘটনা তো বটেই, তুমি যাচ্ছ গভীর রাত 1:30টার সময়, হাঁটতে হাঁটতে সব পিছনাড়ি ছেড়ে দিয়েছে, একটা জোগায় করে এসে একটা নদী ক্রস করছো, নদী ক্রস করে 8 কিলোমিটার দূরে একটা বিহারের গায়ে ঢুকছো, সেখান থেকে ডাকাত ধরছো, ডাকাত ধরার পর তাদের দোনলাবন্দিকে প্রধান বলছে একটু সাবধানে যাবেন, পিছন থেকে গুলি করে দিতে পারে। হ্যাঁ, সেগুলোকে নিয়ে 8 কিলোমিটার হাঁটতে হাঁটতে আসছো, পৃথিবীতে কেউ তোমাকে চেনে না, হ্যাঁ, কেউ জানে না কোথায় কলকাতা, কোথায় সেই বিহারের চিহুটিয়া গ্রাম, সেখানে জোঙাটা পড়ে আছে 20 কিলোমিটার দূরে, সেখানে হেঁটে হেঁটে ডাকাত দিয়ে সেখানে তুলতে হবে, সেই মালগুলি নিয়ে আসতে হবে। এগুলো সবার একটা অভ্যেসের ব্যাপার বলে চলে যায় বলে আমার মনে হয়। ডাকাতরাও জানতো যে পুলিশ আসবে, যদি বাড়িতে থাকি তাহলে ধরা পড়বো। হ্যাঁ, পুলিশও জানতো আমাদেরকে যেতে হবে, যদি বাড়িতে থাকে ওদেরকে ধরতে হবে। এরকম একটা অভ্যেসের মধ্যে চলে। পলিটিক্যাল প্রেশার ভার্সেস ল, বাস্তবে কোনটা জেতে? পলিটিক্যাল প্রেশার কিন্তু আছে। লটা তো তৈরি করে কারা? আমাদের মানে পার্লিয়ামেন্টের সদস্য, আমাদের রাজ্যের যারা বিধানসভার সদস্য, তারাই তো। এটাই গণতন্ত্রের মজাটা, হচ্ছে যে অনেকগুলো মানুষ মিলে সবাই, সবচাইতে বেশি সংখ্যক মানুষের মতামত অনুযায়ী একটা আইনকে তৈরি করে, এবং এটা ধরে নেওয়া গেল যে এই যে আইনটা তৈরি করা হলো, মানে এই লটা এনফোর্সমেন্ট যে করবে, সেই লোকটাকে সাপোর্ট দেওয়ার দায়িত্বটাও হচ্ছে যে ল এনফোর্সার। সমস্ত রাজনৈতিক দলগুলোকে, সরকারে থাক বা বিরোধী, তাদের তো সমর্থন করতে হবে। খালি একটা জিনিস দেখতে হবে যে ওই লটাকে নিয়ে যারা ল এনফোর্সার্স, তারা লটাকে বিকৃত করে নিজের ধান্দায় কাজ করছে। যদি রাজনৈতিক নেতারা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করতে শুরু করে দেন না, তাহলে হচ্ছে খুব মুশকিল। দেখুন, আমরা বারবার আমরা বলি যে পৃথিবীর কোনো সরকার, তার রাজ্যে কোনো ধর্ষণ হোক, চুরি হোক, ডাকাতি হোক, খুন হোক, এটা কি কোনো মুখ্যমন্ত্রী চান? কোনো ভারতবর্ষের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী চান যে আমার রাজ্যে উগ্রপন্থী কার্যকলাপ হোক, আমার রাজ্যে বোম ফাটুক, আমার রাজ্যে 20টা লোক মারা যাক পুড়ে?
আমার যার রাজ্যে অমুক হোক তুসুক হোক, এগুলো কোনো মুখ্যমন্ত্রী চান না, কোনো সরকারেরও চাওয়ার কথা নয়। যদি চায় তাহলে সেটা সরকার না। পুলিশ কাজ করতে গিয়ে দেখা যায় যে যে কোনো যে জায়গাগুলোতে রাজনীতি যুক্ত আছে, দেখুন কলকাতা পুলিশ কাজ করে, বেঙ্গল পুলিশ কাজ করছে, তো ডিটেকশনের হার এখন পুলিশের কাছে যা যা ব্যবস্থা আছে, যা মানে মেশিনস আছে, যা টেকনোলজিক্যাল এইডস আছে, তাতে এখন তদন্ত করার কাজটা অনেক সুবিধা হয়ে গেছে, অনেক আরো দ্রুত গতি সম্পন্ন হয়েছে। কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, তারা পর 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 এত ভালো ডিটেকশন করছে কিছু, বা আর্মস বা নকল টাকা বা ড্রাগস, এই সমস্ত ব্যাপারে এত সুন্দর খবর জোগাড় করে এত সুন্দর ওয়ার্কআউট করছে এবং সেটা এক্সিকিউট করছে, বলার মতো নয়। কিন্তু প্রবলেম হচ্ছে যে মানুষ, যেগুলো কাজ হয়ে যায় না, মানুষ সেগুলো নিয়ে খুব একটা চিন্তা করে না। একটা ডাকাত দল ধরা পড়ে গেল, তখন আর ওটা নিয়ে খবর হয় না। ডাকাতটা 12 বছরের সাজা পেয়েছে, খবর হয় না। অনেক দিন বা অনেক ফাঁসি ছাড়া খুব একটা খবর, সেটাও কাগজের লাস্টের দিকে, আর ওই টিভিতে স্ক্রল করে যে অমুক অমুকের 55 সালে কেস হয়েছিল, সেটা 56 সালে ফাঁসি হলো। এই ধরনের কিছু কিছু খবর, সেগুলোকে আনইম্পর্টেন্ট করে দেওয়া হয়। আর যেগুলো সবসময় মানে আমাদেরকে পাগল করে দিচ্ছে, সেগুলোকে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করে। সরকার পক্ষকে এটা বুঝতে হবে, বিরোধীদের বুঝতে হবে, কারণ বিরোধীরা কোনোদিন ক্ষমতায় আসতেই পারে। হ্যাঁ, আর সরকার পক্ষ ক্ষমতা নিয়ে আছে। পুলিশ যদি ফেলিয়ার হয়, পুলিশের যদি বদনাম হয়, তাহলে পুলিশকে পরিচালনা করে সরকার, এ বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই। পুলিশ স্বায়ত্তশাসিত সংস্থাও নয়, আর স্বায়ত্তশাসিত সংস্থা গুলি কিভাবে কাজ না করে আমি লেখাপড়া করে খুব একটা ভালো কিছু আমি দেখতে পাইনি। আর পুলিশ তো স্বায়ত্তশাসিত সরকার না, সরকারি সংস্থা। এখন মুখ্যমন্ত্রী পুলিশকে যদি বলেন, ধরা যাক কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, যে এই কাজটা তুমি করো, পুলিশের কমিশনার অফ পুলিশ বলুন আর ডিজিপি বলুন, সে কি এটা বলতে পারবে যে না, আমি ওই কাজটা করব না? এখন এই পুলিশকে দিয়ে যদি সরকার 5টা কাজ করায়, হ্যাঁ, তাহলে যদি সেই কাজগুলো, যে মানে মানুষের মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি করে, হ্যাঁ, তাহলে সরকারেরই বিপদ আলটিমেটলি। আমরাই সকাল থেকে সারা রাত পর্যন্ত শহরের চোখ কান হয়ে আমরাই থাকি, সরকার যখন ঘুমায় আমরা তখন জেগে থাকি। তো পুলিশ একটা এরকম জায়গা। আর আরো বেশি করে বেশি দূরে গিয়ে বলতাম যে ওপরে ভগবান, নিচে দারোগা। পুলিশ সিস্টেমের সবচেয়ে বড় মিথ কোনটা, যেটা সাধারণ মানুষ ভুল ভাবে? সাধারণ মানুষ দু তিনটা, একটা তো সাংঘাতিক ভুল বোঝে যে পুলিশ হচ্ছে যে ঘুষ খেয়ে খেয়ে দেশটার 12টা বাজিয়ে দিল। এবং কলকাতা পুলিশ আরেকটা বুঝে যে কলকাতা পুলিশে বড় বাজার খানিকগুলো ভালো থানা আছে, আবার বলছি তথাকথিত ভালো থানা, মানুষ মনে করে, আমরা মনে করি কিনা আমি জানি না, মানুষ মনে করে যে অমুক অমুক থানা। তার মধ্যে হেয়ার স্ট্রিট আছে, বড় বাজার আছে, শেক্সপিয়ার সরণি আছে, টু সাম এক্সটেন্ট ভবানীপুর আছে, বউবাজার আছে, যে ওইসব জায়গায় যেতে গেলে নাকি অনেক টাকা কোথাও দিতে হয়। হ্যাঁ, আর কোথাও মানে ধরা যাক যে কমিশনার অফ পুলিশকে দিতে হয়, ধরা যাক, আর নইলে যখন যে সরকার চালায় তাদের কোনো বিশিষ্ট কোনো বিশেষ নেতাকে দিতে হয়, এরকম একটা ধারণা কলকাতায় আছে। তা আমি তো কারোর কাছে শুনিনি, নিজেও তো দেবার জায়গাই ছিল না, আর কেউ আমি বিশ্বাস করি না, এবং নেই এটা। বিশ্বাস অবিশ্বাসের কোনো ব্যাপার না, কে নেবে? ডিউটি করতে করতে সবচেয়ে বেশি কিসের স্যাক্রিফাইস করতে হয়েছে? ফ্যামিলি, ঘুম, না ভয়? আমার জীবনে একটা ঘটনা ঘটেছিল, সেটা ওই ঘটনাটা বলি, এই ঘটনাটা কোথাও বলিনি। ছোট ছোট পুরিয়াতে করে ড্রাগ বিক্রি হতো, এবং সেটার একটা হাব ছিল রমেশ দত্ত স্ট্রিট, মানে লোহাপট্টি যেটাকে বলে, যেখানে ওই কড়াই খুন্তি কামড়ে। তো আমরা ওখানে যেতাম, ওখানে ধরতাম ড্রাগ কেস। তখন খুব শক্তিশালী কেস ছিল, এনডিপিএস 21-27 এনডিপিএস অ্যাক্ট লেখা হতো, নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক অ্যাক্ট ছিল। ওরা আমাদের খানিকগুলো লোককে চিহ্নিত করে ওরা টাকা পয়সার অফারও করেছিল, যে এরকম প্রত্যেক দিন রেডের পর রেড কেন করবে, হ্যাঁ, তো এই একটা বন্দোবস্তে আসুন। বলে না যে পুলিশ ঘুষ খায়, ঘুষ খায়। আমি বলি যে সবাইকে আমি বিয়ে করব না, প্রোটেক্ট করব না, কারণ কোথাও হয়তো তুমি কারোকে হয়তো
পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য কারোকে হয়তো কিছু টাকা দিয়ে বসেছো মিষ্টি খাবার জন্য, তা তুমি হাসবে যে এরকম বড় কথা বলছেন না। তো খানিকগুলো ঘটনায় পুলিশ কিন্তু কম্প্রোমাইজ করে না, কোনোভাবেই করে না। তার মধ্যে ড্রাগ ইজ ওয়ান অফ দ্য কেসেস। মানে আমাদের নীতি নৈতিকতা মরালিটি সমস্ত কিছু দিয়ে ড্রাগের সাথে এবং হোমিসাইড যেটা বলে খুন, তো সেগুলোর সাথে এখনো পর্যন্ত কলকাতা পুলিশ কোনো ধরনের কম্প্রোমাইজ করে না। এবং আমি বিশ্বাস করি না যে কেউ কম্প্রোমাইজ করতে বলে। আমরা চিহ্নিত হলাম, তো যখন আমরা বন্দোবস্তে আসলাম না তখন ন্যাচারালি আমাদের উপরে ওরা অ্যাটাক করার চিন্তা করেছে। তো সেদিন রাত্রিরে তখন ওই রকমই 12:30 একটা এরকম রাত, তো ছেলেটাকে পাওয়ার পরে ছেলেটাকে যে জায়গায় পেলাম সেখানে আমি একা দাঁড়িয়ে আছি, আর অন্য যারা আমাদের কনস্টেবলরা আছে তারা ওই ঘরটারই পিছন দিকে গেছে, আর আমি এই দিকটায় দাঁড়িয়েছিলাম। তো ছেলেটা পিছন দিকে কনস্টেবলদের দেখে নিয়ে ওর একটা পিছন দিকে বেরোনোর ঘর ছিল, ওইটা দিয়ে বেরিয়ে এসে আমাকে দেখছে, আমি ওইখানটা দাঁড়িয়েছিলাম। ওরা সব গিয়ে ওই দিকটা ওদেরকে দেখেছে পুলিশ, ও পিছন দিকে বেরিয়ে আর সামনাসামনি ওর হাতে রিভলভার ছিল, ইম্প্রোভাইজ রিভলভার। আর আমরা তো রেড করার সময় প্রত্যেকদিন পাখির বেড়ালের মতন তুলে তুলে নিয়ে চলে আসছি, কে আমরা তো এরকম করে যে বিরাট ড্রাগ লট ধরতে যাচ্ছি বন্দুক টন্দুক কোনো ব্যাপার না। হ্যাঁ ধরবো। তো এইবারে ও যে এরকম একটা অবস্থার মধ্যে ঘপাত করে সামনে পড়ে গিয়েই ও না আমার ব্ল্যাঙ্ক রেঞ্জে আমার কপালে ও রিভলভারটা ধরেছে। তো ন্যাচারালি ভয় তো পেয়ে গেলাম যে এ তো খুব বিপদ হলো। কি করি কি মানুষের কিরকম হয় এগুলো কাকতালীয় ঘটনা। তখন প্রচন্ড একটা আওয়াজ হবে, প্রচন্ড। তারপরে বলছি কিসের, মানে সাংঘাতিক বিস্ফোরণের একটা আওয়াজ মানে আপনি শুনতে আমি পেলেন? শুনতে পাচ্ছি, ও বেটাও শুনেছে। হ্যাঁ, ওই সেই আওয়াজে ও একটু ঘাবড়ে গেছে। হ্যাঁ, ওর মানে কি কি হলো একটু ঘাবড়ে গেছে। আমি দেখো পুলিশের ট্রেনিং করার জন্য বটে, খেলাধুলোও করতাম, সব মিলিয়ে রিফ্লেক্স একটু বেশি ছিল। যখন দেখেছে যে আমি ট্রেনিং তো করেইছি, আর একটা বিপদের সামনে দাঁড়িয়ে যখন আছো তখন তুমি হতভম্ব হয়ে গেলে চলবে না, তখন তোমাকে তো আরো বেশি অ্যালার্ট থাকতেই হচ্ছে যে আমি তো মরেই যাবো। তা শেষ খেলাটা একটু দেখি দেখো, আমি চিন্তা করছি যে লাথিটা কোথায় মারবো, পেটে মারবো না অ্যাবডোমেনে মারবো না কি করবো, এসব করতে করতে ওই সাংঘাতিক আওয়াজটা এসে গেছে। রশিদ খান ও পরবর্তীতে সেদিন রাত্রিরেই ধরা পড়ে। সেটাও খুব ভালো তদন্ত হয়, সেই তদন্তে তার যাবজ্জীবন হয়েছে এবং রশিদ এখনো জেলেই আছে। এখনকার ক্রাইম কি আগের থেকে বেশি ডেঞ্জারাস নাকি আমরা বেশি ভয় পাই? না, আমরা বেশি চিরকালই আগে আমরা ভূত পেতনিকে ভয় পেতাম, এখন সেগুলি উধাও হয়েছে, এখন আমরা ক্রাইমকে ভয় পেতে শুরু করেছি। ভয় তো একটা পেতে হবে। টাকা পয়সারও যে পদ্ধতিটা সেটাও অনেক পাল্টে পাল্টে গেছে। আমাদের পকেটে এখন কারোরই টাকা নেই, আমার কাছেও পার্স নেই, তোমার কাছেও পার্স নেই, মোবাইলেও আছে, করছো না করছো। তো কাজে কাজে অনেক ক্রাইম যেমন চলে গেছে, নতুন নতুন ক্রাইম কিছু এসেওছে, এ বিষয়েও সন্দেহ নেই। অনেক পুরনো ক্রাইম আজকে নেই, আবার অনেক নতুন ক্রাইম এসেছে। নতুন ক্রাইমের ভবিষ্যৎটাই হচ্ছে কিন্তু আমরা যারা পুলিশে রয়েছে, যারা পুলিশে গবেষণা করে, যারা পুলিশ নিয়ে চিন্তা করে, তারা মনে করছে যে আগামী ক্রাইমটাই হচ্ছে যে সাইবার এবং ডিজিটাল ওয়েতে করা সাইবার ক্রাইম। তাহলে পুলিশে যারা চাকরি করতে আসতে চায় তাদের জন্য আপনি একটা ব্রুটাল সত্যি যদি আমি বলি, কি বলবেন? ভাই, খুব বেশি বাড়ি বাড়ি, হ্যাঁ, আর খুব বেশি ছেলে মেয়ের চিন্তা করা যাবে না। একটা বিয়ে করো ভালো, হ্যাঁ, মহিলা যে আহ, শক্তপোক্ত করে যদি সংসারটা ধরে রাখতে পারে, হ্যাঁ, যথেষ্ট বিচক্ষণ স্মার্ট মহিলা, শক্তিশালী, যে তোমার অভাবটা পূরণ করতে পারবে। র্যাপিড ফায়ার টাইপ, মানে আপনি এক লাইনেও বলতে পারেন, যেখানে একটু ডেসক্রিপটিভ হবে, মানে 2 লাইন বলতে চাইলে সেটাও বলতে পারেন। 2026-এর পুলিশ রিফর্ম দরকার, ইয়েস অর নো? হ্যাঁ, রিফর্ম দরকার, পুলিশের প্রতিনিয়ত রিফর্ম দরকার। পলিটিক্যাল প্রেশার পুলিশকে দুর্বল করে? পলিটিক্যাল প্রেশার পুলিশকে তো একটু দুর্বল করেই। ফিল্ড ওয়ার্ক না ডেস্ক ওয়ার্ক?
মানে ফিল্ডে কাজ করতে বেশি পছন্দ, ফিল্ড ওয়ার্ক। শান্ত মাথা নাকি খুব তাড়াতাড়ি রেগে যাও, আমি তো কোনোদিন রাগি। ফোন কলস না লিখিত অর্ডার? ফোনে অনেক বেশি দ্রুততার সাথে হয়, যখন খুব দরকার থাকে তখন ফোনে ফোনে হয়ে যায়, কিন্তু সরকারি কাজ তো সবটাই ফোনে ফোনে করলে তো হয় না। এবং ফোন করলেও সেটাকে আবার ডকুমেন্টেডও করতে হয়, সেগুলোর একটা প্রসেস আছে। আমি তোমাকে ফোন করে বলে দিলাম যে অর্পিতা তুমি এই কাজটা আমার জন্য করে দাও, তারপরে সেটা হয়েও গেল, কিন্তু সেটার একটা ডকুমেন্টেশন করা লাগে। স্ট্রিক্ট নাকি সহানুভূতিশীল? সহানুভূতিশীল। ফ্যামিলি টাইম না ডিউটি কল? ডিউটি। স্যার, আপনি সিস্টেমটাকে অনেক ভেতর থেকে দেখেছেন এবং আমাদের সাথে অনেক ওপিনিয়ন শেয়ার করেছেন, যেটা আমরা দর্শকদের সামনে তুলে ধরতে পারলাম। আর এইটুকু বুঝতে পারলাম যে ইউনিফর্ম তো শুধু একটা পোশাক নয়, সেটা একটা দায়িত্ব, শুধু ক্ষমতা নয়। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ।